তসলিমা নাসরিনের বই প্রকাশকে কেন্দ্র করে আমরা যেটা দেখতে পেয়েছি যে সব্যসাচী প্রকাশনীতে একটা হট্টগোল সৃষ্টি হয়েছে, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখবেন? তো এক্ষেত্রে বইমেলায় যেই ঘটনাটা ঘটছে, প্রথমত কথা হচ্ছে এটার পেছনে যেই জিনিসটা অনেক বেশি মানে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাক্টিভিজম কিংবা ওনার যে অনলাইন অ্যাক্টিভিজম লেখালেখি এইগুলো স্বাভাবিকভাবে হচ্ছে তসলিমা নাসরিনের প্রতি বাংলাদেশের মানুষের একটা ক্ষোভের জায়গা আছে। মানে ধর্মপ্রাণ মানুষরা অনেকটাই হচ্ছে তার প্রতি বিক্ষুব্ধ, তার লেখালেখি, কথাবার্তা এইগুলো দেখে আপনি যদি হচ্ছে তার ফেসবুক পোস্ট গুলোতে যান, রিসেন্টলি যে পোস্ট গুলো আছে সেইগুলোতেও দেখবেন যে অনেকটাই হচ্ছে সাধারণ মানুষকে জেহাদি এরকম হচ্ছে তকমা অনেক সময় লাগানো হয় এবং হচ্ছে কেউ একটু ধার্মিক হলে তাকে হচ্ছে জেহাদি বলে তকমা দেয়া। এরপর হচ্ছে যেই কিতাব পড়তেছে তারা সেই কিতাব পড়ে তো সেই কিতাব তাদেরকে ধর্ষণ শেখায়, সেই কিতাব তো হচ্ছে চুম্বনের মতো পবিত্র জিনিস সেখানে উল্লেখ নাই। এরকম আরকি বিভিন্ন কথাবার্তা আমরা হচ্ছে মানে তার যে রিসেন্ট ফেসবুক পোস্ট গুলো সেইগুলো যে দেখতেছি, এটা হচ্ছে এই ঘটনার পরের। এর আগের যেই ফেসবুক পোস্ট গুলো সেইগুলো এইরকম মানে ধর্মকে আঘাত করে উনার যে কথাবার্তা সেগুলোর কারণে সাধারণ মানুষ তার উপরে ক্ষিপ্ত। এবং ৫ই আগস্টের যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পরে এতদিন যারা এই ধরনের কাজকর্ম করেছে, স্বাভাবিকভাবেই তাদের উপরে মানুষজন হচ্ছে ক্ষিপ্ত থাকে এবং যেকোনো জায়গায় আপনি দেখবেন যে কোনো মানে যেটা হচ্ছে মানুষজনের ইমোশনের এগেইনস্ট এ যায়, সেই সমস্ত ঘটনাবলী মানুষজন হচ্ছে সরাসরি প্রতিহত করেছে। তো সেই প্রতিহতের জায়গা থেকে অনেকেই বাউন্ডারি ক্রস করেছে, অনেকে যেই পদ্ধতিতে করা দরকার সেই পদ্ধতিতে করেনি। মানে এইরকমভাবে তাদের ক্ষোভের জায়গাগুলো হচ্ছে প্রদর্শন করেছে। বইমেলার যে ঘটনাটা, সেই ঘটনাটাও এরকম হয়েছে। মানে আমি যতটুকু দেখেছি যে স্টলের সামনে হচ্ছে মানুষজন যে তাসলিমা নাসরিনের বই কেন হচ্ছে রাখা হচ্ছে, এটা নিয়ে কথাবার্তা বলছে। তো এটা নিয়ে কথাবার্তা বলাটাও মানে এক প্রকার স্বাভাবিক হতে পারে এই জায়গা থেকে যে তসলিমা নাসরিনের যে রিসেন্ট এক্টিভিটিস ৫ তারিখের পর থেকে আপনি দেখবেন উনি হচ্ছে বারবার ইউনূস সরকারকে হচ্ছে বারবার হার্ম করে কথাবার্তা বলতেছে। এবং হচ্ছে মানে ইভেন উনার হচ্ছে ২ দিন আগের পোস্টেও হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে কেন হচ্ছে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এরকম বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো এই সমস্ত জায়গা থেকে স্বাভাবিকভাবে অনেকে আবার কেউ তাকে মনে করতেছে স্বৈরাচারের প্রতিপক্ষ মানে পাতিত্বমূলক কোনো একটা ক্যারেক্টার হিসেবে। তো এইগুলো থেকে তসলিমা নাসরিনের প্রতি একটা ক্ষোভের জায়গা আছে। সেই ক্ষোভের জায়গা থেকে মানুষজন যে কাজটা করেছে এই কাজটা যে করাটা মানে সহিহ হইছে কিংবা হচ্ছে একেবারে ঠিকঠাক হইছে এটাও বলব না। কিন্তু হচ্ছে সেখানে গিয়ে তারা যে প্রতিক্রিয়া জানানোর পরে দেখলাম যে সব্যসাচী স্টলের যে আছে ভব সে হচ্ছে একটা ভিডিওতে যেটা দেখা গেল যে একটা স্টুডেন্ট মাথার পেছনে স্টুডেন্ট না সরি মানে একজনের মাথার পেছনে হচ্ছে আঘাত করছে। সেইখান থেকে হচ্ছে পরবর্তী পরিস্থিতিটা আরো বেশি উত্তপ্ত হয়ে গেছে। তো তার যে মুভটা সেই মুভটাও তো হচ্ছে অবশ্যই ভুল ছিল এবং এটা তো একটা সেনসিটিভ ইস্যু। আপনি দেখবেন ৫ই আগস্টের পরে জাফর ইকবালকে হচ্ছে আগের মতো নেওয়া হচ্ছে না। আগের যে পরিস্থিতি এটার কারণ হচ্ছে স্বৈরাচারের সাথে তার একটা সম্পর্ক এই সমস্ত কারণে। এরপরে হচ্ছে আগে যারা বিভিন্নভাবে মানে ধর্মকে কটাক্ষ করতো এই সমস্ত লোকদেরকে আগেও ভালোভাবে নেওয়া হতো না। এখন ৫ই আগস্টের পরে যে ইনক্লুসিভ বাংলাদেশ সেখানে তো অবশ্যই ভালোভাবে নেওয়া হবে না। তো এই সমস্ত সেনসিটিভ ইস্যু গুলোকে আরেকটু হচ্ছে সেনসিটিভলি ডিল করা উচিত ছিল। তো সেনসিটিভলি ডিল না করে যে ধরনের মানে কাজ করা হইছে, এক হচ্ছে যে মানুষগুলো সেখানে উপস্থিত হয়েছে তারা হচ্ছে অনেক সংখ্যক ছিল। তারা নিঃসন্দেহে তাদের যে কাজটা সেটা হচ্ছে সম্পূর্ণ সমর্থনযোগ্য না। এট দ্যা সেম টাইম সেখানে স্টলের যে লোকজন ছিল তাদের যে আচরণটা, সেই আচরণটা মোটেও হচ্ছে দায়িত্বশীল আচরণ ছিল বলে আমি মনে করি না। এই আরকি। ওকে জনাব তানিম বিন কাইয়ুম, আপনি যে কথাটা বললেন আসলে যে তসলিমা নাসরিন বাংলাদেশে নিষিদ্ধ একজন ব্যক্তিত্ব। তাকে বাংলাদেশে প্রবেশ নিষেধ করা হয়েছে বহু বছর আগে। ইভেন এরপরে বহুবার সরকার পরিবর্তন হলেও, মানে একাধিকবার সরকার পরিবর্তন হলেও কোনো সরকারই আসলে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি তোলেনি বা দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু তসলিমা নাসরিনের সমর্থকরা যেটা সোশ্যাল মিডিয়ায় বলছে, তারা যেটা বলতে চাচ্ছিল হচ্ছে বই আর মানুষ তো এক জিনিস না। তসলিমা নাসরিন মানুষ হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ, ঠিক আছে। তার ২টা বই বাংলাদেশে নিষিদ্ধ, আইনত ২টা বই বাংলাদেশে নিষিদ্ধ, সেটাও ঠিক আছে। কিন্তু আহ, একজন মানুষ বাংলাদেশে থাকতে পারতেছেন তার মানে তো এই না যে তার বই বাংলাদেশে থাকতে পারবে না। এই বিষয়টাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবে? আ এই বিষয়টা হচ্ছে বই আর মানুষ এক না। কথা ঠিক এই জায়গা থেকে। কিন্তু এট দ্যা সেম টাইম আপনার এটা বুঝতে হবে যে ৫ই আগস্টের পরে কিংবা যেকোনো একটা পট পরিবর্তনের পরে, একটা ম্যাসিভ পরিবর্তনের পরে আপনি দেখবেন যে অ্যা এই যে কাজী গোলাম আ নারায়ণগঞ্জের যে মন্ত্রী ছিলেন গাজী সাহেব।
উনার যে গাজী ফ্যাক্টরি সেগুলোর উপরে মানুষজন হচ্ছে হামলা করেছে। এরপরে হচ্ছে বেক্সিমকোর উপরে হচ্ছে মানুষজন হামলা করেছে। কিংবা হচ্ছে বিটিভির উপরে মানুষ হামলা করেছে। বিটিভি তো সরকারি সম্পত্তি ছিল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ব্যক্তির প্রতি ক্ষোভ এবং হচ্ছে ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর উপরে মানুষের স্বাভাবিকভাবেই হচ্ছে ক্ষোভের জায়গাটা হচ্ছে তখন সেই সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে সেটা হতে পারে স্থাপনা, হতে পারে কোনো প্রতিষ্ঠান, হতে পারে মানে কোনো লেখাজোখা। এই জিনিসগুলোর উপরে মানুষের যে ক্ষোভের জায়গাগুলো সেগুলো বাড়ে। আপনি দেখবেন যে আ বসুন্ধরা গ্রুপের যে পত্রিকাগুলো আছে কিংবা হচ্ছে শ্যামল দত্ত যে পত্রিকাগুলো প্রচারণা করছে, এইরকম মানে তাদের সংশ্লিষ্ট যারা হচ্ছে ফ্যাসিবাদকে এনাবল করার চেষ্টা করছে, তাদের উপরে যে ক্ষোভটা, সেই ক্ষোভটা হচ্ছে তাদের যে মাধ্যমগুলো ছিল, মানে নিজেকে প্রকাশ করার যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোর উপরে গিয়ে পড়ছে। এটা আমরা দেখি। এরপর হচ্ছে তসলিমা নাসরিনের যেই কথাবার্তা, যেই মানে আ ধ্যান ধারণা, বিশ্বাস এইগুলো তো তার বইয়ের মাধ্যমে হচ্ছে পিস হচ্ছে। এখন কোন বইয়ের মাধ্যমে কি হচ্ছে সেটা স্পেসিফিক আ একেকটা বিষয়। কিন্তু মানে ব্যক্তির উপরে স্বাভাবিকভাবে ক্ষোভ থাকলে সেটা তার লেখাজোখা, তার বই এইগুলোর উপরে স্বাভাবিকভাবে এসে পড়বে। আ আ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে বই এবং মানুষকে সবসময় যে আপনি মানে খুব বেশি ডিফারেনশিয়েট করতে পারবেন। কিন্তু হচ্ছে একেবারে মানে সম্পূর্ণ আলাদা করে দেখতে পারবেন না। কারণ বইটা তো হচ্ছে তার যে বিশ্বাস সেইগুলোই এবং হচ্ছে মানুষজন তসলিমা নাসরিনকে কি কারণে অপছন্দ করে? অপছন্দ করেই তো তার হচ্ছে লেখালেখি কিংবা হচ্ছে মানে তার যে বিশ্বাস সে সমস্ত কারণে। আর বইগুলো তো তার লেখালেখি কিংবা হচ্ছে বিশ্বাসের একটা রিফ্লেকশন। সব বই না অবশ্যই। তো যেই বইগুলো আছে সেই বইগুলো। তো এই জায়গা থেকে আপনি মানে মানুষজনের মূল ক্ষোভের কারণই তো সেই জায়গাটা। তো সেটাকে কিভাবে হচ্ছে ব্যক্তির সাথে আলাদা করে দেখা যায়, এটা আমি ঠিক বুঝতেছি না। কিছু জায়গায় দেখা যেতে পারে। কিন্তু সব জায়গায় একেবারে সম্পূর্ণভাবে আলাদা করে দেখা যায় না আরকি। আমার এটাই মনে হয়। আচ্ছা তানিম বিন কাইয়ুম, এই বিষয়টাকে তাহলে আপনি ঠিক কিভাবে দেখছেন? যে এটা কি হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধ, আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে তথাকথিত প্রগতিশীলতার যে একটা বিবাদ আমরা দেখতে পাই, এটা কি সেটার একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখবেন আপনি? হ্যাঁ, প্রগতিশীলতার সাথে একটা দ্বন্দ্ব তো স্বাভাবিকভাবে হচ্ছে ধর্মীয় জীবনযাপন যারা করে তাদের একটা অংশ থাকে এবং প্রগতিশীলদের ভেতরে প্রগতিশীলের সংজ্ঞাটাও তো অনেকটা হচ্ছে মানে পরিবর্তনশীল কিংবা প্রগতিশীল একেকজনের আসপেক্ট এ প্রগতিশীল হচ্ছে একেক রকম। কিন্তু বাংলাদেশের যে প্রগতিশীল বর্গটা আছে যাদেরকে হচ্ছে অনেক বেশি প্রগতিশীল মনে করা হয়, তারা প্রগতিশীলতার ধারণার একটা বড় জায়গাটা রাখে এইরকম যে তারা বলে ধর্মান্ধতার কথা কিন্তু ধর্মের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলা, ধর্মীয় আচার আ অনুষ্ঠানের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলা কিংবা ধর্মীয় যে প্র্যাকটিস গুলো আছে সেইগুলোর বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলা কিংবা যারা ধর্মীয় প্র্যাকটিস করে তাদেরকে ব্যঙ্গ করা। এই সমস্ত জায়গা থেকে এই যে প্রগতিশীলের যেই অংশটা আছে যারা এইগুলো মনে করে যে এইগুলোর বিরুদ্ধে যাওয়াই হচ্ছে মানে এক ধরনের প্রগতিশীলতা। তাদের সাথে তো একটা দ্বন্দ্ব হচ্ছে চলমান আছে। যেটা হচ্ছে বাংলাদেশে আমরা এতদিন দেখছি ২০২৪ সালে আগ পর্যন্ত শাহবাগ শাপলা একটা হচ্ছে দ্বন্দ্ব সবসময়ই ছিল। এবং প্রগতিশীলদেরকে স্বাভাবিকভাবে প্রগতিশীল বলতে হচ্ছে সেই সমস্ত লোকজন যারা হচ্ছে ধর্মকে অ্যা আ ওটাকে কি বলে? এক প্রকার হচ্ছে ধর্মের এগেইনস্ট এ একটা হচ্ছে উগ্রতা পোষণ করত। সেই উগ্রতা পোষণকারীদের আ মানে উগ্রতা পোষণকারীদের সবসময় হচ্ছে শাহবাগী ঘরানার এরকম বলে হচ্ছে বলা হতো। এবং হচ্ছে আরেকটা অংশ হচ্ছে শাপলা হিসেবে পরিচিতি লাভ করছে। তো সেই জায়গা থেকে আব মানে ধর্ম আবার হচ্ছে প্রগতিশীল ২ টা আমরা যদি মানে একেবারে ব্যাকরণের জায়গা থেকে দেখি তাহলে হয়তোবা অনেক ক্ষেত্রে আলাদা হবে না। কিন্তু প্রচলিত যে অর্থ সেই জায়গা থেকে মানে ২ টার সাথে একটা দ্বন্দ্ব আছে। জনাব তানিম বিন কাইয়ুম, যেহেতু আপনি শাহবাগ এবং শাপলার বিষয়টা আনলেন, তো সাম্প্রতিক সময় মানে ৫ই আগস্ট পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যখন আহ ইসলাম বিদ্বেষী কোনো কিছু ঘটছে, তখন স্বাভাবিকভাবে হয়তো দেশে একটা প্রপোর্শন সেটা বিরোধিতা করছে, এবং তখনই ঢালাও ভাবে তাদেরকে তাওহিদি জনতা ট্যাগ দেওয়া হচ্ছে। যেমনটা সোশ্যাল মিডিয়াতে বারবার আসছে যে আগে মানুষকে শিবির ট্যাগ দেওয়া হতো, জঙ্গি ট্যাগ দেওয়া হতো, তার বদলে এখন তাওহিদি জনতা ট্যাগটা দেওয়া হচ্ছে। তো এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এখন এটা আবার অনেকে হচ্ছে ট্যাগ দেওয়া বলতে একেকজন একেকভাবে এই জিনিসটা ব্যবহার করতেছে তৌহিদি জনতা বলতে। মানে তৌহিদি জনতা তো একেবারে শাব্দিক অর্থকে অনেকে ব্যবহার করতেছে না। অনেকে এই অর্থে ব্যবহার করতেছে যে অনেকে ধর্মের নাম দিয়ে যারা হচ্ছে স্বেচ্ছাচারিতা করে, উগ্রবাদ কিংবা হচ্ছে অন্যান্য বিষয়গুলো হচ্ছে প্রমোট করে কিংবা অনেকটা হচ্ছে ধর্মান্ধ আচরণ করে।
তাদেরকে একটা ক্যাটেগরাইজেশন করার চেষ্টা করে। আবার আরেকটা অংশ আছে যাদেরকে হচ্ছে মানে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে মানে আমরা না একটা অংশ হচ্ছে তাদেরকে শাহবাগী বলে হচ্ছে মানে সম্বোধন করে। সেই অংশটা হচ্ছে আরেক অংশকে আপনার এই যে তৌহিদি জনতা কিংবা হচ্ছে জেহাদি গোষ্ঠী এইরকম একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করে। এই ট্যাগের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশে আ আমরা দেখি বাংলাদেশের জন্মলগ্ন বলি কিংবা জন্মলগ্নের আগের কথা বলি। আগেও হচ্ছে এইরকম ধারাগুলো ছিল। একটা সময় দেখতাম স্বয়ং হচ্ছে মুসলিম লীগের ভেতরে একটা অংশ হচ্ছে প্রগতিশীল মানে প্রগতিশীল বলতো, আরেকটা অংশ হচ্ছে প্রতিক্রিয়াশীল বলতো। এক গ্রুপ আরেক গ্রুপকে হচ্ছে কটাক্ষ করে। তো এই কটাক্ষের কিংবা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স বাংলাদেশে বহু আগে থেকেই আছে। তো সেই আইডেন্টিটি পলিটিক্সটা এখন আরকি নতুন, নতুন ডাইমেনশন লাভ করে বিভিন্ন সময়। ৫ই আগস্টের পরে যেহেতু হচ্ছে স্বাভাবিকভাবে এতদিনের ডিপ্রেসড যে গোষ্ঠীটা ছিল আ আর আ কিংবা হচ্ছে অপ্রেসড যদি আমরা বলি, সেই গোষ্ঠীটা তাদের কথা বলার কিংবা হচ্ছে ভয়েস রেইজ করার একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগের জায়গা থেকে তাদেরকে কটাক্ষ করার যে জায়গাটা, সেই মানে জায়গাগুলো হচ্ছে নিঃসন্দেহে বাড়ছে। এবং হচ্ছে একটা অংশ বেশি, বেশি শব্দ ব্যবহার করতেছে তৌহিদি জনতা কিংবা হচ্ছে জেহাদি গোষ্ঠী আ আ কিংবা হচ্ছে কথায়, কথায় মৌলবাদী যেকোনো একটা বিষয়ের ক্ষেত্রে। তো এই ট্যাগিং এর রাজনীতিটা বাংলাদেশে মনে হয় যে এটা বাংলাদেশের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির সাথে মিশে গেছে এক প্রকার। আ ওকে জনাব তানিম বিন কাইম আপনি যেমনটা বললেন আসলে ট্যাগিং এর বিষয়টা আসলে বাংলাদেশের সংস্কৃতিতে মিশে গেছে। আমরা হয়তো এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। জনাব তানিম বিন কাইয়ুম আমরা যেটা লক্ষ্য করেছি যে অভ্যুত্থানের পর থেকে কিন্তু ভারতীয় একটা আগ্রাসন মানে বাংলাদেশের উপরে বা ভারতীয় মিডিয়ার যে আসলে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে যে জিনিসটা আমরা লিঙ্ক আপ করতে পারি সেটা হচ্ছে তসলিমা নাসরিনের যে প্রকাশনা সংস্থা, সব্যসাচী প্রকাশনা সংস্থা, ওইখানে যে হট্টগোলটা ঘটার কয়েক মিনিটের মধ্যে কিন্তু আনন্দবাজার পত্রিকা এটা নিয়ে একটা নিউজ করে দিচ্ছে। মানে আমাদের দেশে ঘটনা বাংলাদেশের কোনো মিডিয়া সেখানে পৌঁছানোর আগে আনন্দবাজার সেটা নিউজ করে দিল। তো এই বিষয়টাকে আপনি কোনো ষড়যন্ত্র তত্ত্বের দিক থেকে দেখার চেষ্টা করবেন নাকি জাস্ট স্বাভাবিক একটা ঘটনা? আহ স্বাভাবিক একটা ঘটনাও না, আবার হচ্ছে মানে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে যে আমি দেখবো বিষয়টা মানে খুব বেশি এমনও না। ষড়যন্ত্র তত্ত্ব বলতে হচ্ছে ষড়যন্ত্র তো নরমালি হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্র হইতে পারে কিংবা অন্যান্য ষড়যন্ত্র হইতে পারে। ঐরকম কোনো ষড়যন্ত্র নাই। কিন্তু ভারতীয় মিডিয়া গুলোর যে কাঠামোগত বিদ্বেষ আছে বাংলাদেশের প্রতি কিংবা হচ্ছে পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর প্রতি, সেই কাঠামোগত যে বিদ্বেষ কিংবা হচ্ছে তাদের যে কালেক্টিভ বিদ্বেষের জায়গা, সেই বিদ্বেষেরই একটা প্রতিফলন আমি মনে করি। আপনি দেখবেন যে হচ্ছে আফগানিস্তানের যেই অ্যা সর্বশেষ ইউএস যে বাহিনী ছিল তারা যখন উইথড্র করে নিল তখন তালিবানদের বিরুদ্ধে কিংবা হচ্ছে মানে আফগানিস্তানের নতুন সরকারের বিরুদ্ধে ক্রমাগত ভারতের যে মিডিয়া গুলো, এই মিডিয়া গুলো হচ্ছে অপপ্রচার করে গেছে এবং হচ্ছে এমন কিছু ভিডিও হচ্ছে সেখানে এড করছে যে ভিডিও গুলো হচ্ছে আফগানিস্তানেরই না। পরবর্তীতে আবার সেগুলো হচ্ছে তারা সমালোচনার মুখে সরিয়ে নিছে। বাংলাদেশেও দারিদ্রতা নিয়ে হচ্ছে তারা মানে এমন কিছু ছবি প্রকাশ করছে যে ছবিগুলো দেখা গেছে পরবর্তীতে ইন্ডিয়ারই কোথাও ছবি। তো এই জায়গায় হচ্ছে বাংলাদেশের প্রতি তারা হচ্ছে সবসময় যে ধারণাগুলো পোষণ করে এটা শুধু হচ্ছে ইন্ডিয়ার যে মিডিয়া গুলো তারা না, ইন্ডিয়ার একটা বিশাল অংশই হয়তোবা মানে যারা হচ্ছে এলিট শ্রেণী তাদের একটি বিশাল অংশই হয়তোবা এইরকম মনে করে যে বাংলাদেশ ইন্ডিয়ার কথা অনুসারে চলবে, বাংলাদেশ ইন্ডিয়া যেমন চায় সেই অনুসারে চলবে। স্বাভাবিকভাবে হচ্ছে মানে ইন্ডিয়ার পেটের ভেতরে আছে তো মানে সেইভাবে হচ্ছে ইন্ডিয়াকে একটু সম্মান-টম্মান করে কথাবার্তা বলবে। এইরকম একটা ধারণা তারা সবসময় রাখে। তো সেই জায়গায় ৫ই আগস্টের পরে যেভাবে হচ্ছে ইন্ডিয়া বিরোধী একটা প্রচার বাংলাদেশে শুরু হলো এবং হচ্ছে ১৫ বছর ফ্যাসিস্ট রেজিমকে যেইভাবে মানে ইন্ডিয়া এনাবল করে গেছে, সেই এনাবলের জায়গা থেকে হচ্ছে সাধারণ মানুষ কিংবা হচ্ছে যে অপরাপর পলিটিক্যাল পার্টি গুলো আছে, পলিটিক্যাল পার্টি গুলোর ভেতরে ইন্ডিয়ার প্রতি একটা বিতৃষ্ণা দেখা গেছে। সেই জায়গা থেকে ওই ইন্ডিয়ার মিডিয়া গুলো বলি সেটা হচ্ছে কলকাতার আনন্দবাজার পত্রিকা হোক কিংবা হচ্ছে আজ তাক বাংলা হোক, অন্য যেইগুলোই হোক। তারা প্রত্যেকেই হচ্ছে মানে একটু মানে বিদ্বেষের জায়গা থেকেই বাংলাদেশকে দেখে এবং হচ্ছে বাংলাদেশের যে আপরাইজিং টা মানে ইন্ডিয়ার বিরুদ্ধে সেটাকে হচ্ছে অনেক বেশি বিদ্বেষের জায়গা থেকে দেখে। আর ২য় কথা হচ্ছে তসলিমা নাসরিন সংক্রান্ত যেহেতু বিষয়, তসলিমা নাসরিন তো বাংলাদেশের মিডিয়া গুলোতে খুব বেশি একটা তাকে দেখা যায় না। কিন্তু হচ্ছে বাংলাদেশ প্রতিদিন আগেও উনি প্রায় সময় কলাম লিখতেন। তো ইন্ডিয়ার যে মিডিয়া গুলো, ইন্ডিয়ার মিডিয়া গুলো হচ্ছে তার লেখালেখি কিংবা হচ্ছে তার সম্পর্কে নিউজ গুলো হচ্ছে খুব মানে লুফে নেয়। সেই জায়গা থেকে বাংলাদেশের যেকোনো ঘটনাই ইন্ডিয়া মানে নেগেটিভ যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো হচ্ছে ইন্ডিয়ার মিডিয়া গুলো খুব দ্রুত প্রচার করে। সেক্ষেত্রে হচ্ছে তসলিমা নাসরিন যারা হচ্ছে যে হচ্ছে তাদের একটু বেশি কাছাকাছি। তো তার ঘটনা তো আরো বেশি হচ্ছে মানে দ্রুত প্রচার করবে। এটা
এক প্রকার অনুমেয়। আর ফেসবুকের বদৌলতে তো বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, সাথে, সাথে সেই জিনিসটা হচ্ছে ২-৩ মিনিটের মাথায় সারা বিশ্বে পৌঁছায় যায়। সুতরাং আর পশ্চিমবঙ্গে পৌঁছানো তো ভাষাগত কোনো বাধাও নাই কিংবা হচ্ছে অন্য কোনো বাধাও নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে দ্রুত ছড়াইছে এবং হচ্ছে তারা বিষয়টা নিয়ে দ্রুত নিউজ করার কারণ হচ্ছে ওই বিদ্বেষের জায়গাগুলো এবং হচ্ছে বাংলাদেশ নিয়ে নেগেটিভিটি প্রচার করতে তারা যে পছন্দগুলো করে সেই পছন্দের জায়গাটাই আমি মনে করি। জনাব তানিম বিন কাইয়ুম, যেহেতু ভারতের আধিপত্যবাদের কথাটা আসলো, তো তসলিমা নাসরিন যাদেরকে ঢালাওভাবে আপনি যেমনটা বললেন যে তাদেরকে জিহাদি গোষ্ঠী ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে তাওহীদি জনতা ট্যাগ দেওয়া হচ্ছে, তো এই অংশটা যেটা দাবি করছে সোশ্যাল মিডিয়াতে, হয়তো আপনার চোখেও পড়েছে, তারা যেটা বলে সেটা হচ্ছে আমাদের যে সাবেক ফেসিস্ট রেজিম, তিনি পালিয়ে কিন্তু অন্য কোনো দেশে যান নাই, তিনি গিয়েছে ভারতে। পৃথিবীর অন্য কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, কোনো দেশে যাওয়ার চেষ্টা করা হলেও সে পারে না, শেষ পর্যন্ত সে ভারতেই আছে। তসলিমা নাসরিনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা দেখা হয়। তসলিমা নাসরিন একজন ডাক্তার, তার তার লেখালেখিও মোটামুটি পৃথিবীতে আহ মানুষজন তাকে চিনে, তো পৃথিবীর অন্য কোনো দেশ তাকে কিন্তু আশ্রয় দেয় না, সে কিন্তু ভারতেই আছে। তো এর ভিতরে আরেকটা বিষয় যদি আমরা অ্যাড করি ডিটেলসে, সেটা হচ্ছে আহ এই যে জনাব ভব সব্যসাচী প্রকাশনীর যে মালিক বা দায়িত্বশীল যিনি ছিলেন, প্রথমে কিন্তু দেখা গেছে সে মারমুখী হয় না, প্রথমে কিন্তু সে কথা বলতেছিল। তো এই তাওহিদি জনতা যে যেটা আসলে তসলিমা নাসরিন বলছে, বা জিহাদি জনতা, মানে এই গোষ্ঠীটা যারা আসলে এই তসলিমা নাসরিনের বই প্রকাশের বিরুদ্ধে ছিল, তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আহ ভব প্রথমে শান্তই ছিল, কিন্তু ভব যখন আসলে নিশ্চিত হতে পারে যে আনন্দবাজার পত্রিকার রিপোর্টার ওই ঘটনাস্থলেই আছে, যেহেতু বাংলাদেশে আনন্দবাজার পত্রিকার মানে কার্যকরী কিছু রিপোর্টার আছে, যা আপনি হয়তো জানেন। তো এই এই প্রশ্নটা বলছে যে তা আনন্দবাজার রিপোর্টার বইমেলায় উপস্থিত হওয়ার পরে ভব আক্রমণাত্মক আচরণ করে, এবং ভবর সম্পূর্ণ চেষ্টা ছিল যে যাতে সাধারণ জনতা তার উপর ঝাঁপিয়ে পড়ে একটা আহ বাজে সিচুয়েশন ওখানে তৈরি হয়, মানে আন্তর্জাতিক বিশ্বের কাছে আসলে বাংলাদেশকে বোঝানো একটা সুযোগ তৈরি হয়। আহ, কিন্তু এই তাওহিদি জনতার যে কথাটা উঠে আসছে বারবার, আহ, তারা কিন্তু বলছে আসলে ওকে বইমেলায় হামলাই হয় না, তারা বলছে যে আপনারা হামলা করে ফুটেজ দেখাতে পারবেন না। বইমেলার বই এলোমেলো হয়েছে এমন না, বই স্টল পর্যন্ত ঠিকঠাক ছিল। তো আসলে আপনি জিনিসটাকে কিভাবে দেখবেন, মানে আহ তসলিমা নাসরিন কি কি তাহলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে? হ্যাঁ, এইটা তারা যে দাবি করছে দাবিটা হচ্ছে সঠিকও হতে পারে। এটার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে একটা বইমেলা হচ্ছে, বাংলাদেশের বইমেলায় সকল মিডিয়ার উপস্থিতি আছে। এট দ্য সেম টাইম কলকাতার যে মিডিয়া গুলো আছে তাদের উপস্থিতিও আছে। কলকাতায় বইমেলা হলে বাংলাদেশের মিডিয়া গুলোর উপস্থিতি থাকে এবং হচ্ছে বাংলাদেশের জাতীয় বইমেলা, তো তাদের মিডিয়া উপস্থিতি থাকবে এবং হচ্ছে যেহেতু এরকম একটা ঘটনা আ মানে ওই জায়গায় একটা ওইটাকে কি বলে? একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে, আঁচ করতে পারতেছে। তো সেই জায়গায় হচ্ছে মিডিয়া দ্রুত চলে আসতে পারে। এবং যেহেতু চলে আসতে পারে এবং হচ্ছে ভব যদি বুঝতে পারে যে হ্যাঁ, এই জায়গায় একটা মিডিয়া আসছে এবং হচ্ছে যেটা ইন্ডিয়ার কিংবা হচ্ছে মানে বিদেশি মিডিয়া। তো সেই জায়গা থেকে তার যেই মানে ভাবনা সেটা এরকম হতে পারে যে এখন তো মানে আমার খুব একটা সমস্যা নাই কিংবা আমি যদি কোন আক্রমণাত্মক আচরণও করি এই জায়গায় যে অংশের বিরুদ্ধে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া কিংবা হচ্ছে মানে আন্তর্জাতিক মিডিয়া গুলোতে ইজিলি তাদেরকে ম্যানিপুলেট করা যায়, বিভিন্ন তথ্য দেয়া যায় যে হচ্ছে মব বলে কিংবা তৌহিদি জনতা বলে। তো সেইরকম একটা সিচুয়েশন আছে। সুতরাং আমি আমার মতো হচ্ছে আচরণ করতে শুরু করি। সেটা নিঃসন্দেহে সে করতে পারে। এবং হচ্ছে একটা মিডিয়ার খুব দ্রুত সময়ে উপস্থিত হওয়া বইমেলায় এটা আ হতে পারে এবং হচ্ছে অ্যা আ কলকাতার যে মিডিয়া তারা নিঃসন্দেহে তাদের যেই অডিয়েন্সরা আছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক কিংবা হচ্ছে ইন্ডিয়া কেন্দ্রিক, তাদের কাছে তো এই নিউজটা একটা হচ্ছে হট নিউজ এবং হচ্ছে এই জিনিসটা অনেক বেশি হিট করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা এটা লুফে নিবে এবং মানে ওই যে তৌহিদি জনতা তাদেরকে একটা ব্যাশিং করার জায়গা পাবে। তো তাদের কাছে এই জিনিসটা হচ্ছে মানে অনেকটা লোভনীয় একটা ব্যাপার। ২য় বিষয় হচ্ছে ভবর যে বিষয়টা সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা আমাদের দেশে অনেক সময় দেখি অনেক ভিকটিম কিংবা হচ্ছে অনেকেই যখন হচ্ছে মিডিয়ার উপস্থিতি দেখে তখন স্বাভাবিকভাবে হচ্ছে কোন কিছু পরোয়া করে না। আশেপাশে কি হইলো হিতাহিত যে জ্ঞান, কান্ডজ্ঞান সেগুলো থাকে না। কোন কিছু চিন্তা করে না। তখন সে হচ্ছে একটু মানে অ্যা কি বলবো? একটু হচ্ছে উগ্র আচরণ করার চেষ্টা করে অনেকেই।
এটা হচ্ছে একটা অংশ এরকম করার চেষ্টা করে এবং হচ্ছে নিজের খুব মানে জাহির করার চেষ্টা করে কিংবা হচ্ছে sympathy নেওয়ার চেষ্টা করতে পারে কখনো, কখনো। তো সেই বিষয়টা ঘটতে পারে। সেই বিষয়টা যে ঘটতে পারে না এরকম না। আর হচ্ছে স্টলে হামলা হয় নাই। এটা হতে মানে যতটুকু দেখলাম স্টলে হামলা হয়নি। তবে হচ্ছে তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে বলতে তার হেলমেট-টেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছিল তখন মানুষজন আ একটা অংশ যারা ওইখানে গিয়েছিল তারা একটু আক্রমণাত্মক ভঙ্গিতে হচ্ছে তার দিকে অ্যাপ্রোচ করছিল। এই জিনিসটাও আবার সত্য। এই জিনিসটা অসত্য না। আচ্ছা জনাব তানিম বিন কাইয়ুম, আমরা তো আসলে জানি আগে থেকে যে তসলিমা নাসরিন বাংলাদেশে একটা আ ঘৃণিত পারসন বলা যায়। আসলে বাংলাদেশের মানুষজন তাকে চায় না, কোন সরকারই তাকে ফেরত আনার চেষ্টা করে নাই। তো তসলিমা নাসরিনের বই যদি বইমেলায় আসে, তাহলে যেরকম একটা বাজে সিচুয়েশন তৈরি হবে, এটা তো সরকারের পক্ষে সহজেই অনুমেয়। তাহলে বাংলা একাডেমি বা সরকার যেহেতু বাংলা একাডেমি বলেছিল যে আসলে প্রতিটা বই স্ক্রিনিং এর পরে পর্যালোচনা শেষ করে তারপর বইমেলায় আসবে। তাহলে তসলিমা নাসরিনের মতো একটা বিতর্কিত লেখিকার বই কিভাবে বইমেলায় আসলো? এটা কি আপনি সরকারের গাফিলতি হিসেবে দেখবেন? এটাকে সরকারের গাফিলতি তো সম্ভবত দেখা যায় না। এই জায়গা থেকে যে তসলিমা নাসরিনের মানে যে বইগুলো নিষিদ্ধ, সে বইগুলো তো হচ্ছে বাজারে সম্ভবত মানে সেই বইগুলো নিয়ে সমস্যা হয়নি। সমস্যা হয়েছে চুম্বন যে একটা বই আছে সেটা নিয়ে, সেটা সম্ভবত বাজারে নিষিদ্ধ হয় নাই। আমি যতদূর জানি। তো যেহেতু সেটা নিষিদ্ধ হয় নাই, আবার হচ্ছে বাংলা একাডেমি তার জায়গা থেকে সেটারে আবার নিষিদ্ধ মানে করতে পারে না। কিংবা হচ্ছে তসলিমা নাসরিনের আরো কাব্যগ্রন্থ আছে, আরো কিছু আছে। তো সেই জিনিসগুলোকে প্রকাশের ক্ষেত্রে হয়তোবা বাংলা একাডেমি বাধা দিতে পারে না। আ তো সেই জায়গা থেকে হয়তোবা তারা অনুমতির বিষয়টা নিয়ে কোন প্রকার মাথা ঘামায় নাই। এটা হতে পারে। আর ২য় কথা হচ্ছে যেহেতু এটা সেনসিটিভ ইস্যু, মানে তসলিমা নাসরিন ইস্যুটাই হচ্ছে সেনসিটিভ। সো এই বিষয়ে বাংলা একাডেমির হচ্ছে আরেকটু বেশি সাবধানী থাকা উচিত ছিল কিংবা হচ্ছে সব্যসাচী স্টলটা যারা হচ্ছে তসলিমা নাসরিনের বই প্রকাশ করে থাকে, এটা এই বছর না আরো আগে থেকে প্রকাশ করে থাকে। তাদেরকে হচ্ছে বিশেষ কোনো কনসালটেশন এর ভেতরে কিংবা হচ্ছে তাদেরকে আগে থেকে কোনো অ্যাডভান্স সাজেশন দিয়ে রাখা উচিত ছিল। যে কোন ধরনের পরিস্থিতি ঘটলে তারা যেন সেটা হচ্ছে ঠান্ডা মাথায় ডিল করে, কোনভাবে হচ্ছে হঠকারিতা না করে। কিংবা হচ্ছে কোন ধরনের অ্যা অস্বাভাবিক আচরণ না করে। যেহেতু সেনসিটিভ ইস্যু এটাকে ডিল করার জন্য তাদেরকে আগে থেকে একটা মানে পরামর্শ দেয়া অন্তত উচিত ছিল কিংবা হচ্ছে অ্যা সব্যসাচী স্টলকে স্পেশালি হচ্ছে বাংলা একাডেমির একটু নজরে রাখা উচিত ছিল যে এই জায়গায় মানে কোন ধরনের ঝামেলা শুরু হয় কিনা। যেহেতু হচ্ছে যেকোনো জিনিস যেকোনো মুহূর্তে হুট করে হইতে পারে। এটা ৫ই আগস্টের পরে কিংবা তার আগেও আমরা এরকম ব্যাপারগুলো দেখছি। আর যেহেতু হচ্ছে এটা সেনসিটিভ ইস্যু। এই জায়গা থেকে একটু সাবধানে থাকা উচিত ছিল। একটু গাফিলতি আমি বলব। তো সম্পূর্ণ দায়ভার বাংলা একাডেমিকে দেয়া যায় না। আচ্ছা বইমেলার যে আইন শৃঙ্খলার ব্যবস্থা, আ যেহেতু বইমেলায় হয়তো আপনিও গিয়েছেন, আমারও যাওয়ার সুযোগ হয়েছে। তো দর্শনার্থীদের মধ্যে কিন্তু একটা বিষয় আছে যে এইবার নাকি বইমেলায় হচ্ছে নিরাপত্তা জড়িত কিছু বিষয় দেখা যাচ্ছে। হয়তো তাদের চেকিংটা ঠিকমতো হচ্ছে না বা তারা আসলে সন্তুষ্ট না। কিন্তু বইমেলা শুরুর আগে কিন্তু দায়িত্বশীলরা বলেছিল যে এবারে বইমেলার সিকিউরিটি হবে সবথেকে ভালো বিগত বইমেলাগুলোর থেকে। কিন্তু এত টাইট সিকিউরিটি মানে তাদের ভাষ্য মতে এই টাইট সিকিউরিটির পরেও কেন এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো? বিকজ ভিডিওগুলোতে আমরা দেখেছি ভবিষ্যতে কিন্তু বেশ একটা বড় সময় তর্কাতর্কি হয়েছে। যেখানে বইমেলায় পুলিশের কন্ট্রোল রুম আছে, র‍্যাবের কন্ট্রোল রুম আছে, এছাড়া আরো বেশ কিছু বাহিনীর কন্ট্রোল রুম আছে। তো তারা থাকতে এত অল্প দূরত্বের মধ্যে কিভাবে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো? এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে কি আ মানে প্রশাসনের আ উদাসীনতা নাকি অন্য কোনো বিষয়? আচ্ছা এই জিনিসটা আমার কাছেও একটা হচ্ছে মানে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আমার মনে হয় জাগে এই ক্ষেত্রে। যে এত নিরাপত্তা ব্যবস্থা থাকতে কিভাবে হচ্ছে এরকম হলো? আজকেও যখন আমি বাংলা একাডেমির দিকে গেলাম তখন দেখলাম হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার জন্য আ মানে ওই যে ট্রেন যে ডগ গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ওয়াচ ডগ মানে এদেরকে দিয়ে হচ্ছে এ মানে বিভিন্ন জায়গায় হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় এবং হচ্ছে পুলিশের উপস্থিতি আমরা সব জায়গায় দেখি। এখন একটা জিনিস হইতে পারে পুলিশের যে মনোবল তারা স্বাভাবিকভাবে হচ্ছে মবকে কিংবা হচ্ছে সাধারণ মানুষের একটা সমাবেশকে মোকাবেলা করতে এখন অনেকটা ভয় পায়। ভয় পাওয়ার অন্যতম কারণ হচ্ছে সাইকোলজিক্যালি তারা একটা ব্যাকফুট এর আছে। তাদের যে ৫ই আগস্টের আগের আচরণ, সেই সমস্ত আচরণের কারণে। এটা হইতে পারে। কিন্তু এটা হইলেও তো এত সময় লাগার কথা না কিংবা হচ্ছে মানে সিভিয়ার ইস্যু তো তাদেরকে মিটিগেট করার জন্যই সেখানে রাখা হইছে। তো এই ইস্যুটা ঘটার মানে যখনই ওই জায়গায় মানুষের উপস্থিতি হলো, সাথে, সাথেই তো পুলিশের উপস্থিত হওয়ার কথা। তো পুলিশ কেন উপস্থিত হলো না? মানে তথ্যের ঘাটতি তাদের কাছে ছিল
মানে তথ্য কি তাদের কাছে ছিল না? আর যদি তথ্য না থাকে সেটাও হচ্ছে কোনোভাবেই মানে জাস্টিফাইড না। কারণ তাদেরকে বইমেলার নিরাপত্তার জন্য রাখা হয়েছে। একটা স্টলের সামনে এতগুলো মানুষ জড়ো হয়েছে, তর্ক-বিতর্ক করতেছে। সেই তথ্য তাদের কাছে নাই। তাহলে তারা মানে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে? তবে নিরাপত্তা ব্যবস্থার একটা যে কথা মানে জঙ্গি হামলা বলেন কিংবা হচ্ছে অন্যান্য যেই ব্যাপারগুলো বলেন, মানে ওই জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা হচ্ছে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হচ্ছে এবং আরেকটা বিষয় যে মানুষের সাইকোলজিক্যালি হুট করে মানুষ কোন ধরনের আচরণ করবে এটা তো আর প্রেডিক্ট করা যায় না। তো সেটা প্রেডিক্ট করা যায় না সেই জায়গা থেকে হচ্ছে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এটার জন্য হচ্ছে পুলিশকে দায় দেয়া যায় না। কিন্তু কথা হচ্ছে অপ্রীতিকর ঘটনাটা হচ্ছে একেবারে মানে কয়েক মিলিসেকেন্ডের ভেতরে ঘটে যায় নাই। এটা তো একটু সময় লাগছে। তো এই যে সময় লাগছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে পুলিশ আসে নাই। যদি পুলিশ আরো ১০ মিনিট আগে সেখানে উপস্থিত হতো তাহলে তো পরিস্থিতি ওই পর্যন্ত যেতই না। তো এই জায়গা থেকে বলব যে মানে পুলিশের নিশ্চয়ই কোথাও একটা গাফিলতি ছিল কিংবা হচ্ছে প্রশাসন অথবা ওই জায়গায় কর্তৃপক্ষ যারা ছিল তাদের একটা গাফিলতির জায়গা ছিল অবশ্যই। জনাব তামিম বিন কাইম, এই মুহূর্তে আসলে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে বইমেলা কিন্তু বাংলার একটা আবেগের জায়গা, আমাদের একটা গর্ব করার জায়গা। বাংলাদেশ একটা ছোট দেশ হয়েও কিন্তু আসলে পৃথিবীর সেরা 10টা বইমেলা যদি আমরা দেখতে যাই তার মধ্যে কিন্তু আমরা আমাদের অমরকুশি বইমেলাকে খুঁজে পাবো। তো এই যে আবেগের জায়গা, এই যে গর্বের জায়গা, এখানে আমরা একটা অপ্রীতিকর পরিস্থিতি আসলে বহির্বিশ্বের কাছে আমাদের কি রিপ্রেজেন্ট করবে, বা বহির্বিশ্বে আমাদের বিরুদ্ধে কোনো খারাপ ইফেক্ট করবে কিনা, কি মনে হয় আপনার? আ হ্যাঁ, তা তো অবশ্যই যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা তো খারাপভাবেই যাবে। কারণ আপনার আ সেটা এরকম হোক যে সেই জায়গায় যদি এমন কোনো ঘটনা ঘটে যেটা ঘটা অবশ্যম্ভাবী ছিল। কারণ হচ্ছে সেই জায়গায় কোনো স্টল মালিকের ভুলের কারণে ইভেন এই ক্ষেত্রে আমি যে সব্যসাচী সম্পূর্ণ ভুল, সব্যসাচী স্টলটা হচ্ছে সবকিছুর জন্য দায়ী সেরকম বলতেছি না। আমি হচ্ছে একটা ডিফারেন্ট কথাবার্তা বলতেছি। যে ধরেন কোনো একটা স্টল হুট করে কিংবা হচ্ছে কোনো জায়গায় হুট করে ২-৩ জনের মধ্যে মারামারি শুরু হলো সেটা হচ্ছে পর্যায়ক্রমে ছড়িয়ে গেল। কিংবা যদি এরকম হয় ইউএসএ তে যে এরকম হুট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাচ গ্যাদারিং এ অনেক সময় বন্দুক হামলা হয়। সেইরকম ঘটনাও যদি ঘটে হুট করে যেটাতে কারোই কোনো কিছু করার নাই। সেইরকম ঘটনাগুলোতেও তো হচ্ছে যেই জায়গায় সেই ঘটনাটা ঘটে, যেই গ্যাদারিং এ সেই ঘটনাটা ঘটে, সেই অকেশন টার একটা হচ্ছে দুর্নাম হয়। সেটা তো হবেই। আর বাংলাদেশের মতো জায়গায় যখন বইমেলায় এই ধরনের ঘটনা ঘটবে তখন এটা একটা দুর্নামের জায়গা হবে। এটা একটা বিষয়। আর ২য় বিষয় হচ্ছে মানে সারা বিশ্বেই যে আপনার ওইটা কি বলবো? ইসলামিস্ট যে গ্রুপ আছে তাদেরকে যেভাবে দেখা হয়, বিশেষ করে আমাদের পাশের দেশগুলোতে তো তাদেরকে হচ্ছে সিভিয়ারলি নেগেটিভ ওয়েতে দেখা হয়। তো সেই জায়গা থেকে মানে খুব সহজে এগুলো চালিয়ে দেয়া যায় এটা বলে যে এই জায়গায় হচ্ছে জঙ্গি হামলা কিংবা হচ্ছে মবের তাণ্ডব কিংবা হচ্ছে ইসলামিস্টদের তাণ্ডব এরকম বিভিন্ন শব্দ জুড়ে দেয়া হয়। এটা আপনার হচ্ছে মিডিয়ায় দেখে থাকবেন বিভিন্ন সময় কিংবা হচ্ছে বিভিন্ন ব্যক্তি লেখালেখির ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে করে থাকে। গভীরভাবে তলিয়ে দেখলে হয়তোবা এই জিনিসগুলো মানে ঠিক না। কিন্তু গভীর পর্যন্ত কতজন যায়? তো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন কিংবা যেকোনো জায়গায় বলেন, মানুষের লেখালেখির থ্রুতে এই জিনিসগুলো কিংবা হচ্ছে এই যে একটা চিত্র যেই জায়গায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। তো এই ঘটনার জন্য অবশ্যই বইমেলার যেই সুনামের জায়গাটা সেটার অনেকটাই হচ্ছে ঘাটতি হয় বলে আমি মনে করি। আচ্ছা জনাব তানিম বিন কাইয়ুম, বইমেলায় যে হামলার ঘটনাটা ঘটলো, এই বিষয়টা কি আসলে প্রকাশকদের উপর কোনো রকম প্রভাব ফেলবে কিনা, বা তারা পরবর্তী সময়ে বই প্রকাশের ক্ষেত্রে বেশি সেন্সরশিপের আশ্রয় নিবে কিনা, যেটা হয়তো আমাদের সাহিত্যের জন্য ভালো হবে না? তো এটাকে আসলে কিভাবে দেখবেন আপনি? এখন সাহিত্যের জন্য ভালো খারাপ এই জিনিসটা তো মানে নির্ণয় করা খুব কঠিন। তবে নিঃসন্দেহে এটা হবে তসলিমা নাসরিনের মতো যদি যারা লেখক আছে, তাদের বইগুলো প্রকাশের ক্ষেত্রে লেখক কিংবা হচ্ছে প্রকাশক যারা আছে, তারা এটা নিয়ে হচ্ছে কয়েকবার ভাববে। এটা ভাবার কথাই। এ ধরনের পরিস্থিতিতে এবং হচ্ছে এই ধরনের পরিস্থিতি না ঘটলেও বাংলাদেশের যেই সিনারিও, সেই সিনারিওতে যেকোনো প্রকাশনী হচ্ছে এটা নিয়ে ভাববে। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে যারা মানে একটু অ্যান্টি ইসলামিস্ট কিংবা হচ্ছে ধর্ম নিয়ে ব্যঙ্গ করে কথাবার্তা বলে, তাদের বিরুদ্ধে মানুষজনের যেই ক্ষোভের জায়গাটা, সেই ক্ষোভের জায়গা থেকে তাদের লেখালেখিগুলো প্রকাশ করার ক্ষেত্রে মানুষ তো এমনিতেই প্রকাশকরা হচ্ছে অনেক বেশি সাবধানী থাকে। তার উপরে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আরো বেশি সাবধানী হবে, আরো বেশি হয়তোবা তাদের তারা যে ব্যারিয়ারটা বোধ করে, সেই ব্যারিয়ারটা চলে আসবে। সেই ব্যারিয়ারটা কি নেগেটিভ নাকি পজিটিভ সেটা নিয়ে আলাদা আলাপ করা যায়। এবার ধরেন হচ্ছে সালমান রুশদি তার যেই লেখাগুলো সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে সেম মানে একই জিনিস হয়তোবা ভাববে। তো সাহিত্যের জন্য ভালো বলতে বাংলা সাহিত্য কোন জিনিস হচ্ছে প্রমোট করবে সেই জিনিসটা তো নিশ্চয়ই একেক অ্যাঙ্গেল থেকে একেকজন একেকভাবে দেখে। এখন হচ্ছে কেউ মনে করে
যে আপনি ধর্মীয় বিদ্বেষ এই জিনিসগুলো বাড়ানো সাহিত্যের জন্য ভালো না। আবার কেউ মনে করে যে মানুষের লেখকের যে ওপেন স্পেস সেগুলো থাকা উচিত। তো একেকজনের জায়গা থেকে কারো জায়গা থেকে মনে হতে পারে এই জিনিসটা আ মানে প্রকাশক যারা হচ্ছে সবকিছুই প্রকাশ করতে চায়। যেকোনো ধরনের লেখা যেটা সমাজের প্রচলিত নিয়মগুলোকে লঙ্ঘন করে, সেই নিয়মগুলো লঙ্ঘন করলেও তারা ছাপাতে চায়। তাদের জন্য নিশ্চয়ই এটা একটা সিগনাল হবে। আর সিগনাল হবে বলতে যারা প্রকাশ করতে চায় তারা মূলত হচ্ছে যথেষ্ট মানে দুঃসাহস দেখিয়ে হচ্ছে প্রকাশ করে। তো তারা এই জিনিসগুলোকে অনেক সময় আবার পরোয়াও করে না। সো মানে এইরকম ব্যতিক্রমধর্মী যারা আছে তাদের ক্ষেত্রে মনে হয় না খুব বেশি একটা ব্যারিয়ার আসবে। কারণ তারা এই জিনিসটা হচ্ছে মাথায় ভেবেই রাখে যে এই ধরনের সেনসিটিভ বিষয়গুলো নিয়ে যেকোনো সময় ঝামেলা হতে পারে। আর সাধারণ যে প্রকাশনীগুলো আছে তারা তো এগুলো প্রকাশ করতে চায় না। আপনি পান্ডুলিপি নিলেও তারা হচ্ছে হয়তো অনেক প্রকাশ করবে না। তো তাদের ক্ষেত্রে এগুলো নিয়ে মানে বিচ্ছিন্ন কোনো হচ্ছে সমস্যা হওয়ার কথা না। আর বাংলা সাহিত্যের কথা হিসাব করলে তো বললাম যে একেকটা দৃষ্টিকোণ থেকে এই জিনিসটাকে একেকভাবে দেখা যায়। এই আরকি। জনাব তানিম বিন কাইয়ুম, এই যে ঘটনাটা ঘটলো, আপনার কি মনে হয় আসলে? যেহেতু তসলিমা নাসরিন বাংলাদেশে আসলে ওভাবে আ কি বলে আসলে শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তি না। তার অনেক হেটার্স আছে। তার লেখাকে অনেকে অপছন্দ করে। তো এরকম একটা বিতর্কিত লেখিকার বই যখন বাংলাদেশে প্রকাশিত হয়, তখন এ ধরনের যে মবের কথাটা উঠে আসছে, এই ধরনের মব করে বা ফোর্সফুলি তো আসলে জিনিসটা আটকানো উচিত না। তো এটার ভালো উপায়টা কি হইতে পারতো? মানে বাংলাদেশে যারা তসলিমা নাসরিনের বিরোধী আছে বা তসলিমা নাসরিনের লেখা অনেকেই পছন্দ করে না। তারা আসলে আইনি কোন প্রক্রিয়া যেতে পারতো যেভাবে গেলে আসলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতো না, বইমেলার ভাবমূর্তি নষ্ট হতো না? না, এটা ঠিক যে হচ্ছে মবের মাধ্যমে মানে একটা দেশ কিংবা হচ্ছে একটা সরকার যখন স্থিতিশীল অবস্থায় আছে এবং হচ্ছে দেশের প্রচলিত আইন কানুনগুলো বলবৎ আছে, সেই মুহূর্তে মবের মাধ্যমে কোন জিনিস করাই ঠিক না। কেউ যদি হচ্ছে তার বইয়ের মাধ্যমে হচ্ছে ট্রিগার্ড হয়, তাহলে মানে স্বাভাবিকভাবে যেটা হতে পারে তারা বাংলা একাডেমির কাছে অভিযোগ দিতে পারে। কিংবা হচ্ছে আদালতে তারা হচ্ছে এটা নিয়ে রিট করতে পারে। কিংবা হচ্ছে মামলা করতে পারে। সে মামলা করার পরে বিরোধী পক্ষ যারা আছে তারা মামলা লড়বে। আমরা দেখছি হুমায়ুন আজাদের বিষয় নিয়ে হচ্ছে আদালতে করাইছে। পরবর্তীতে হচ্ছে আদালত একটা পর্যায়ে নিষিদ্ধ করেছে। পরবর্তীতে আবার নিষেধাজ্ঞা উঠাইছে। সো মানে আদালতের মাধ্যমে ব্যাপারগুলো হইলে সত্যিকার অর্থে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না সেই জায়গায় হচ্ছে আমরা একটা বিন্দুতে পৌঁছতে পারি। আর যদি আদালতের মাধ্যমে না হয়ে মানে এইরকম আ মানে সরাসরি কিছু মানুষ গিয়ে কোন একটা স্টলকে বন্ধ করতে চায় কিংবা প্রকাশনীকে বন্ধ করতে চায়, সেই জিনিসটা নিশ্চয়ই হচ্ছে পরবর্তীতে আরেকটা এই ধরনের ঘটনাকে হচ্ছে উৎসাহিত করে। আর যেহেতু হচ্ছে এই ধরনের মানুষ হুট করে প্রতিক্রিয়া জানায়, তারা দীর্ঘ সময় একটা বিষয়ের সাথে থাকতে চায় না। আপনি দেখবেন তসলিমা নাসরিনের বইয়ের প্রতি যে তাদের যদি বিরাগ থাকে, তাহলে সেই বিরাগের জায়গা থেকে তারা যে দীর্ঘ সময় লড়বে এটার বিরুদ্ধে আদালতে গিয়ে কিংবা হচ্ছে মানে যেটা আ ভালো একটা উপায় আছে। সেই উপায়কে এ অবলম্বন করে লড়বে, সেই ধৈর্যটুকু তাদের অনেক সময় হচ্ছে থাকে না। তারা চায় ইনস্ট্যান্টলি যেকোনো একটা ফলাফল অর্জন করতে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা তো মোটেই ভালো উপায় না। তবে ভালো উপায় হতে পারে। তাদের যদি কোন কনসার্ন থাকে, কনসার্ন গুলো হচ্ছে বাংলাদেশের যে আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটা মোকাবেলা করুক এবং হচ্ছে আমরা মনে করি এই সময় বাংলাদেশের যে আদালত আছে কিংবা আইনগুলো আছে তারা ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধার জায়গা থেকে তারা যদি মনে করে এই বইগুলো হচ্ছে বাজারে থাকা উচিত না কিংবা হচ্ছে কিছু সময় হচ্ছে এগুলো বাইরে থাকা উচিত। অথবা কিছু সময় মানে এদের স্টলগুলো মানে সাময়িক সময়ের জন্য হচ্ছে বন্ধ থাকা উচিত। যদি মনে করে তখন আদালত হচ্ছে সেই ধরনের নির্দেশনা দিবে। অথবা এই লোকগুলো হচ্ছে বাংলা একাডেমির কাছেও তাদের ইয়েগুলো জানাইতে পারত। তাদের যে অভিযোগের জায়গাটা সেটা জানাইতো। কারণ হচ্ছে এই বইটা যদি মানে স্টলটা যদি বাংলা একাডেমি তাদের কাছে সাজেশন করতো, আচ্ছা তাহলে আপনারা তাসলিমা নাসরিনের বইগুলো আপাতত সরিয়ে নেন। পরবর্তীতে হচ্ছে মানে আপনারা আপনাদের মতো করে বিক্রি করিয়ে নিন। হচ্ছে এখন এই মুহূর্তে হচ্ছে সরিয়ে নেন। তাহলে এটা নিয়ে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতো না। তো লোকগুলো বাংলা একাডেমির কাছে অভিযোগ জানাতে পারত। কর্তৃপক্ষ যারা আছে। অথবা হচ্ছে আদালতে যেতে পারত। এটাই মনে হয় সুন্দর সিদ্ধান্ত হতো। জনাব তানিম বিন কাইয়ুম, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ প্রশ্নটি করছি। ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেক্ষেত্রে সার্বিকভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত? যেকোনো ঘটনায় পুনরাবৃত্তি মানে হচ্ছে যেটা প্রচলিত আইনের বিরুদ্ধে যায়। এরকম কোন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য যে জিনিসটা করতে হবে, মানে এটা হচ্ছে আইনের ডিমান্ড। আপনার হচ্ছে যারা আইনকে ভঙ্গ করছে তাদেরকে হচ্ছে শাস্তি দিতে হবে। এটা যদি হচ্ছে আইনকে ভঙ্গ করে তাকে শাস্তির আওতায় আনতে হবে।
সাধারণ মানুষ তারা যদি হচ্ছে ভবর গায়ে হাত তুলে থাকে, তাদেরকে মানে হাত তুলে থাকলে কিংবা হচ্ছে সেই জায়গায় যদি তারা সিভিয়ার কোনো ফৌজদারি অপরাধ করে থাকে, তাদেরকে সেই শাস্তির আওতায় আপনি আনেন। আ এরপর হচ্ছে আপনি মানে পরবর্তীতে যেকোনোবার হচ্ছে বলে মানে একটা নির্দিষ্ট ওয়ে আউট দিয়ে দেন যে বইমেলার শুরুতে যে কোনো প্রকার অভিযোগ যদি থাকে, সরাসরি কেউ যেন হচ্ছে কোনো প্রকার ব্যবস্থা না নেয়। যারা হচ্ছে বাংলা একাডেমির কাছে অভিযোগ জানায়, বাংলা একাডেমি হচ্ছে সেটা সুরাহা করবে। এরকম হচ্ছে একটা ডিসক্লেইমার যাতে হচ্ছে আগে থেকেই যদি দিয়ে রাখে, তো তখন আমার কাছে মনে হয় যে বইমেলার জায়গাগুলোতে এই ধরনের ঘটনাগুলো, বইমেলা না, অন্য যেকোনো কিছুর ক্ষেত্রে যেগুলো হচ্ছে এরকম সেনসিটিভ ইস্যু এবং হচ্ছে আমাদের জাতীয় আ ঐতিহ্যের সাথে হচ্ছে জড়িত, সেই বিষয়গুলোতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে হচ্ছে রোধ করা সম্ভব। আপনাকে অবশ্যই হচ্ছে বিচারের কাঠগড়ায় নিয়ে যেতে হবে যেকোনো একটা ঘটনাকে। ধন্যবাদ জনাব তারিক বিন কাইয়ুম আমাদের সাথে থাকার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পর্বটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি শাহরিয়ার ইসলাম। আসসালামু আলাইকুম।